ক্রিকেট নিয়ে যখন কথা বলা হয় তখন তো ক্রিকেট আর ক্রিকেটাররা থাকবার কথা মধ্যমণিতে, অথচ বাংলাদেশে ক্রিকেটে ঠিক তার যেন উল্টো পথে চলে। ক্রিকেটে বিসিবির যখন ক্ষমতার কথা আসে, বিসিবির নির্বাচন যখন আসে, তখন অনেক কর্মকর্তা বা অনেক যারা কর্তা থাকেন, কর্তা ব্যক্তিরা রাতের অন্ধকারে এপাশ থেকে ওপাশে এসে দায়িত্বে চলে আসেন। তারা ঠিকই ক্ষমতায় থাকেন, কিন্তু অনেকটা বলির পাঠা বানানো হয় ক্রিকেটারদের। সে ক্রিকেট লিগে স্তব্ধ হয়ে যায় বা ক্রিকেটারদের কঠিন সময়ও কখনো পাশে দাঁড়াতে দেখা যায় না। কেন এই পরিস্থিতি? বাংলাদেশের এখন যে জায়গায় দাঁড়িয়ে আছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড, সেখানে আটকে আছে, থমকে আছে ঢাকা প্রিমিয়ার লিগ। প্রথম বিভাগ, তৃতীয় বিভাগ কিংবা তৃতীয় বিভাগ কোয়ালিফাইং রাউন্ড, এগুলো কখন শুরু হবে কেউ জানে না। এই প্রশ্নগুলো নিয়ে আজকে আমরা কথা বলতে চাই স্যাটারডে নাইট স্পোর্টসে। আমাদের ট্যাগলাইন, বিসিবির ক্ষমতার ট্রাম্প কার্ড যখন ক্রিকেটাররা। আজকের এই ট্যাগলাইনে আমাদের সঙ্গে কথা বলবার জন্য চারজন অতিথি আছেন। একজন আমাদের কিছুক্ষণের মধ্যে যুক্ত হবেন। আমার ডান পাশে আছেন যে মানুষটা, সেটা আলোচনা করব তার আগে অনেকেই চেনেন না। আজকে যারা আমাদের আলোচনা প্যানেলে আছে কেউই তারকা নন, কেউই কিছু না, তারা ক্রিকেট খেলেন প্রথম বিভাগে, কেউ দ্বিতীয় বিভাগে, কেউ বা তৃতীয় বিভাগে। তবে তাসনিম এখন কোনো ক্রিকেট খেলেন না। তাসনিম হাসান আছেন, তিনি হচ্ছেন সেই ক্রিকেটার যিনি ক্রিকেটের যে অনিয়ম ছিল গত 16 বছর, সেখানে প্রতিবাদ করে 10 বছর নিষিদ্ধ হয়েছিলেন। সে তাসনিম প্রথমবারের মতো লাইভে এসেছেন, কথা বলবেন আমাদের সঙ্গে তার অভিজ্ঞতা। আমার বাম পাশে আছেন প্রিন্স ভাই, আসাদুজ্জামান প্রিন্স, প্রথম বিভাগে ক্রিকেট খেলেন, অনেকে তাকে কমেন্ট্রি তো করতেও দেখেন। প্রিন্স ভাই স্বাগত জানাচ্ছি। অসংখ্য ধন্যবাদ। এদিকে আছেন জোবায়ের হোসেন হাসান, তৃতীয় বিভাগে ক্রিকেট খেলেন। হাসান, অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে আসবার জন্য। হাসছেন আমরা জানি, কিন্তু বুকের ভেতর অনেক কষ্ট যাচ্ছে, আপনাদের ক্রিকেটটা বন্ধ হয়ে আছে। তাসনিম, আপনার কাছে আসবো, তার আগে প্রিন্স ভাইয়ের কাছে জানতে চাই, এই সময় তো ক্রিকেট নিয়ে ব্যস্ত থাকবার কথা ছিল, কিভাবে চলছে জীবন? থ্যাংক ইউ সো মাচ এত বড় একটা শোতে অপরচুনিটি দেওয়ার জন্য কথা বলার। এবং যদি জীবনের ব্যাপারটা জিজ্ঞেস করেন যে কিভাবে যাচ্ছে, যদি সহজভাবে কথা বলি, যেহেতু আমরা স্টার না, সিম্পল ক্রিকেটার, তবুও নিচের সারির ক্রিকেটার, সো মন খুলে বলাটাই বেস্ট। খুবই কষ্টে, খুবই ফাইট করছি লাইফ নিয়ে। যেখানে এখন র্যান্ডমলি খেলার কথা ঢাকা লিগ, সেই জায়গাটায় একদমই কোনো প্ল্যান নাই, বা ক্রিকেট এখনো মাঠে পাচ্ছি না। সেই জায়গাটায় যথেষ্ট ফেড আপ বলতে পারেন, যথেষ্ট টেন্স বলতে পারেন এই ব্যাপারে, যে প্রচুর পরিমাণ টেনশন যে এখন পর্যন্ত মাঠে ক্রিকেট হয়নি, এবং এই লিগটা আদৌ কবে শেষ হবে, কবে শুরু হবে, কবে আনুষ্ঠানিকভাবে, আমরা যদি দর্শকের বুঝতে সুবিধা হয়, ঢাকা প্রিমিয়ার লিগের প্রথম বিভাগ নিয়ে বারবার বিভিন্ন ডেট দেওয়া হয়েছে, এবং এখন পর্যন্ত ঢাকা প্রিমিয়ার লিগের প্রথম বিভাগে 20টা দল খেলার কথা, সেখানে 12টা দল দল বদল করেছে। বারবার সেই সুযোগটা দিয়েও দল বদলে অংশগ্রহণ করছে না। 44টা ক্লাব যারা এর প্রতিবাদ করছে, যারা বিসিবির নির্বাচন, বিসিবিকে অবৈধ বলছে, তারা স্পষ্ট বলছে তারা চাইলে ক্রিকেট চলবে, তারা না চাইলে ক্রিকেট চলবে না। কোনো অপশনস নাই। আইসিসি আসুক, বিসিবি আসুক, ইউএন আসুক, ক্রিকেট চলতে পারবে না। তারা চাইলে শুধু ক্রিকেট চলবে, তাই তো? কিন্তু সেই জায়গাটায় লাস্ট কবে আপনার ডেট দেয়া? 11ই ডিসেম্বর সম্ভবত। হ্যাঁ, বলেন। 11 তারিখ ডেট দেয়া, এবং তারা বলছে যে 5-6 তারিখে একটা টোকেন তোলার টাইম দিয়েছিল বোর্ড। সেই জায়গাটায় 8 তারিখে শুনতে পাচ্ছি যে আজকে পর্যন্ত যারা মেসেঞ্জারে আমাদের বা হোয়াটসঅ্যাপে যে কলগুলি হয় সারা বাংলাদেশের সকল ক্রিকেটারের, যারা কিনা আমরা হোয়াটসঅ্যাপে একটা গ্রুপ রয়েছি, বিশেষ করে ফার্স্ট ডিভিশন থেকে থার্ড ডিভিশন সকল সারির ক্রিকেটাররা একই সাথে আমরা হোয়াটসঅ্যাপে রয়েছি। তো প্রচুর পরিমাণ কথা চলতেছে অ্যাকচুয়ালি কিভাবে কি হচ্ছে, কজ এরকম 3বার টাইমটা মিস হয়েছে। টাইম ফিক্স দিছে যতবার, ততবারই এটা পিছাইছে। দেন এই জায়গাটায় স্ট্রংলি তারা কমেন্ট করছে বোর্ড যে 11 তারিখে লিগ স্টার্ট করছে। সো কষ্টের ব্যাপারটা এই জায়গায়, ধরেন 12টা দল খেলছে, 8টা দল খেলছে না ফার্স্ট ডিভিশন ক্রিকেটে। শুধু 8টা দলই অ্যাকচুয়ালি ফ্যাক্ট না, ফ্যাক্ট হচ্ছে হলো প্রায় 44টা ক্লাব খেলছে না আপ টু বটম, যদি আপনি প্রিমিয়ার থেকে থার্ড ডিভিশন কাউন্ট করেন। সো এই 45টা ক্লাবের প্লেয়ারগুলি অ্যাকচুয়ালি কি হবে, কজ এখানে প্রায় 900+ ক্রিকেটার আছি আমরা, যারা টিম পাবো না। সো আপনি বলতে পারেন যে প্রিন্স ভাই অ্যাটলিস্ট লিগ তো হচ্ছে, যেহেতু একটা ডেট আসছে 11 তারিখে। সো এই জায়গাটা আমি যদি ভাই আপনার একটু মন খুলে বলি যে আপনি কিন্তু 8টা দলের ভাইদেরকে রেখে আসলে ট্রাইটা করতেছেন, বা লাস্ট যে মিটিংটা হয়েছিল খোয়াবের প্রেসিডেন্টের সাথে, আমরা ওই দিন ওখানে ছিলাম, সেখানে প্রেসিডেন্ট বা ভাইস প্রেসিডেন্ট এবং সিসিডিএম চেয়ারম্যান তারা ওয়ান কাইন্ড অফ এমন একটা কমিটমেন্ট করছিল যে আমরা যারা টিম পাবে না, ধরেন যে 8টা দল খেলতেছে না, সেখান থেকে আরো 2টা দল বা 3টা দল বা 4টা দল ব্যাক করলো 12টা দলের দিকে যারা খেলতে ইচ্ছুক।
সো বাই চান্স যদি ওই 3-4টা দল না খেলে, লাইক 5টা দল বা 8টা দলই না খেললো, তাহলে তাদেরকে নিয়ে আলাদা একটা মানে টুর্নামেন্ট করবে। সো ব্যাপারটা দেখেন অ্যাকচুয়ালি 8টা দলের ভাই ডিফারেন্ট একটা টুর্নামেন্ট খেলবে, 12টা দলের ভাই ঢাকা লিগ খেলবে। আমার মনে হয় এটা ভাইদের ভিতরে ওয়ান কাইন্ড অফ একটা কষ্টের আপনার ব্যাপার। কাছে আমি আসবো, আমি জানি ডিটেলস অনেক কথা। মানে হাসান, যে কথাটা বলি, আপনাদের ঢাকা প্রিমিয়ার লিগ থেকে যে কটা টাকা আয় হয়, ক্রিকেটটা তো আপনাদের পেশা না। মানে এই পেশা যখন বন্ধ হয়ে যায়, মানে জীবন চলে কিভাবে? অনেকে ছেলেমেয়েরা আছে যাদের ক্রিকেট খেলে, বাচ্চাকে স্কুলে ভর্তি করাতে হবে জানুয়ারি মাসে, বা সারাটা বছর আপনারা প্রিমিয়ার লিগের জন্য ওয়েট করে থাকেন। মূলত হচ্ছে যে এটা একটা মাইল ফ্লক বলতে পারি আমি আমার মতো করে, যে সবাই সারা বছর প্র্যাকটিস করি এই লিগটা হবে, লিগটা হইলে ভালো খেললে লাইভ লাইটে আসা যায় বা ভালো একটা অপরচুনিটি আসে। তো সারা বছর প্র্যাকটিস করা হচ্ছে লিগটা যাতে হয়, প্রপার খেলতে পারি। এখন যদি লিগ না হয় তাহলে প্র্যাকটিস করে লাভ কি? এই প্র্যাকটিসের কোনো ভ্যালু নাই তাহলে আমার কাছে মনে হয়। তারপরে হচ্ছে আপনার ধরেন যে এই যে ফ্যামিলি চলে, একটা প্রপার লিগ হইলে যে আমরা প্রপার অ্যামাউন্ট পাই তাও কিন্তু না। এর আগেও তাও তো দেখা গেছে যে ফার্স্ট ডিভিশন অনেকে অনেকবার টাকা এমন দেয়নি। হয়েছে, অনেকবার এমন হয়েছে যে টাকা নিয়ে দিছে, নেয় নাই, দেয় নাই, এরকম বহুত কমপ্লেন আছে। আমি একটা রিপোর্ট করেছিলাম, তানভীরের কথা মনে পড়ে, উল্টা টাকা দিয়ে ক্রিকেট খেলতে হতো। জি, এখন হচ্ছে যে লিগ হইলে যে পুরো অ্যামাউন্ট পায় প্রত্যেকটা প্লেয়ার তাও না। আবার যে প্রপার লিগ হয়, আমি নিজেরাই যেভাবে মনে করি, ধরেন স্কুলে যেরকম টিচাররা টিচারিং করায়, স্টুডেন্ট পড়ায়, স্কুলে সেটা সাইনবোর্ড, ওইখান থেকে সে কয়েকটা টিউশন পড়ে, তার দিয়ে ফ্যামিলি চলে। তো ঢাকা লিগটা একটা সাইনবোর্ড, ওইটা আমরা লিগটা খেললে প্রপার কয়েকটা খ্যাপ খেলা যায়, যেটা বাংলা কথায় বলি আমরা খ্যাপের একটা জায়গা হয়ে যায়, যে ঢাকা লিগের পারফর্মার ঢাকা লিগ খেলতেছে। তাহলে কি ঢাকা লিগে আসলে ফার্স্ট ডিভিশনে একটা ছেলে কত টাকা পায়, একদম সত্যি করে বলেন তো, আসলে কত টাকা পায় সিজনে? এটা প্রিন্স ভাই ভালো বলতে পারবে আমার থেকে। এখানে কিছু কথা আছে ভাইয়া, মন একটু খারাপের ছোট করে। কিছু কথা না, ছোট করে বলা যায় না। কজ আমি যখন 2010 or 12 এ ফার্স্ট ডিভিশন খেলি, আমি লাস্ট 18 ইয়ার্স ফার্স্ট ডিভিশন 18 খেলতেছি। years. লাইক সো আমি যখন 2010, 2012 আজাদ স্পোর্টিং ঢাকা ওয়ান্ডার্স ক্লাবে আমি ব্যাক টু ব্যাক 4 বছর ক্রিকেট খেলছি। সো তখনকার যে আমলটা আমি দেখছি, তখনও অ্যাটলিস্ট একটা ফার্স্ট ডিভিশনের প্লেয়ার হাইয়েস্ট পেমেন্ট ছিল 8 লক্ষ টাকা। সো ওই যে রেজুলেশনটা, সেটা কমতে 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 এখন আমার মনে হয় ফার্স্ট ডিভিশনের টপ যে ক্রিকেটার, যিনি কিনা ব্লকবাস্টার ক্রিকেট খেলছে, পরের সিজনে ভালো টাকা নিয়ে খেলবে, সেই প্লেয়ারটা আপনার ধরেন পায় হচ্ছে হাইয়েস্ট 5 লাখ। 5 লাখ সর্বোচ্চ 5 লাখ ক্রিকেটার, যে সর্বোচ্চ মোটামুটি টাকা। খেলে ধরেন 15-16 নাম্বার টিম গঠন করতে তার যাবে। টাকা হচ্ছে ধরেন 80,000, 1,50,000, 1,20,000। অ্যাভারেজলি থাকে হচ্ছে ভালো কোয়ালিটির মোটামুটি 2.5 লাখ, 2 লাখ। আপনাদের এখানে তো বোধহয় আরো হ্যাঁ, আমাদের দ্বিতীয় বিভাগে আরো কম। সর্বোচ্চ একটা যে একদম হাইয়েস্ট, তার সর্বোচ্চ 1,20,000 টাকা দিবে। আমি এক সময় দেখতাম যে তানভীরের দুটো ক্লাব ছিল, মানে দুইটা দলই তার, ফতুল্লায় ম্যাচ হচ্ছে, 12-24 ক্রিকেটারই তার রেজিস্ট্রেশন না, বাইরে থেকে একদম বাইরের নাম, আপনার নামে রেজিস্ট্রেশন করা, কিন্তু ক্রিকেট আরেকজন খেলবো আমি। খেলতেছে, জি জি জি, এরকম অনেক হয়েছে। এরকম হয়েছে? হ্যাঁ, এরকম অনেক হয়েছে। কিন্তু সেই সময় কিন্তু কোনো আন্দোলন ছিল না, বা সেই সময় কোনো ক্রিকেটও বন্ধ হয় না, আমি দেখিনি আমার লাইফে। বাট এখন এত সুন্দর পরিস্থিতি, আন্দোলন, এই করলাম সেই করলাম, তারপরে সে ক্রিকেট বন্ধ। লাভ দুঃখজনক। হচ্ছে কি? আপনাদের কথা অনেক আছে আমি জানি, আজকে আমি চেষ্টা করবো কম কথা বলবো, কিন্তু যে মানুষটাকে আমি পেয়েছি, সুজন মাহমুদ, অনেক দিন আমার সাথে অনেক অভিমান আছে আমি জানি। এই দুজনের সাথে আমারও কিছু দায়বদ্ধতার জায়গা আছে। দুজনেই নিষিদ্ধ হয়েছেন ক্রিকেটার, আমরা সেই নিউজটা যমুনা টেলিভিশন করেছিলেন, এবং প্রথম সুজন মাহমুদকে নিয়ে কথা হয়েছিল সেই জায়গাটিতে, এবং সেই জায়গাটায় নিষিদ্ধ করবার পর মানে হঠাৎ করে আমি যে বলছিলাম, এরকম আরেকটা ঘটনা হয়েছে ঢাকা প্রিমিয়ার লিগে, যে 64 রান দিয়েছে 7 বলে, জিজ্ঞেস করছে সে কে, তারপরে বললাম যে তাসনিম নামে একটা কিছু। কিছুক্ষণ পর আকরাম খান আর জালাল ইউনুসের যে কমিটি ছিল, বাংলাদেশের সাবেক ক্রিকেটার, তারা মিলে সে তাসনিমকে 10 বছর নিষিদ্ধ করলো। সুজন প্রথমবারের মতো আমার ধারণা টিভিতে এইভাবে লাইভে এসছে। সুজন, মানে আপনি একদম সরাসরি আমাকে কখনো প্রশ্ন করার সুযোগ হয়, 4 বলে 92 রান দিয়েছিলেন কি জন্য? এটা বলতে গেলে কি বলবো, কষ্টের কথা বলেন। একজন আম্পায়ার, আমরা সারা বছর প্র্যাকটিস করি একটা ভালো খেলার জন্য, আমাদের ভিতরে প্রতিভাটা দেখানোর জন্য। যখন আমরা মাঠে যাই তখন আম্পায়ার আমাদেরকে বলে তাড়াতাড়ি আউট হও, তাড়াতাড়ি শেষ করো। এইখানে যখন বলে এই কথা, তখন আর প্লেয়াররা মাঠে মোরালিভাবে প্রপারভাবে ডাউন হয়ে যায়। তো এটা মানে কি খেলবে? আজকে বলে, আজকে আমি ধরেন আমি 3টা টানা 4টা ম্যাচ পারফর্ম করলাম, আমাকে বসায় দিল। তাদের সরকারি ক্লাবের সাথে খেলা,
আমাকে পারফর্ম করতে দিল না। কি হচ্ছে, আমাকে বসাই দিলেন কেন? কারণ তোমার আজকে খেলা লাগবে না। খেলা লাগবে না কেন? আমি তো টানা 3-4টা ম্যাচ আমি পারফর্ম করলাম, তো আমাকে বসাই দিলেন কেন? কয় না তুমি বুঝবা না, তুমি বসো, আজকে তুমি রেস্ট নাও, তোমার ওর আরেকজন খেলো। যখন লাস্ট আপনার সিটি ক্লাব মাঠে আমার যে ঘটনা ওটা হলো 2017 সালে 2017 সালে। খেলা শুরু হওয়ার কথা 9টায়, খেলা শুরু হয়েছে 9:45। 15 মিনিট আগে খেলা শুরু 15 হয়েছে। মিনিট আগে খেলা শুরু হয়েছে। তো আম্পায়ার যে উনি ছিল, তো ওনার নামটা আমার মনে নাই, টচ মারে ম্যাচ রেফারি 2 ক্যাপ্টেন, সে টচ মারছে অন্যদিকে, সে টচ অন্যদিকে মায়েরা বলতেছে যে তোমরা ব্যাটিং, লালমাটিয়া ক্লাব। টচে কে জিতছে কেউ জানে না, সে আমাদেরকে ব্যাটিংয়ে পাঠিয়ে দিল। খেলা শুরু হওয়ার কথা 9টায়, খেলা শুরু হলো 15:09টায়, খেলা শেষ 10:10টায়। 1 ঘন্টার ভিতরে খেলা শেষ। 9:45 খেলা শুরু হয়ে 10:10 খেলা শেষ। খেলা শেষ 1 ঘন্টার ভিতরে, আপনারা পুরো 1 ঘন্টার ভিতরে পুরো টোটাল খেলা শেষ হয়ে গেছে। আম্পায়ার আপনাদের কি বলতেছিল ব্যাটিং করার সময়? আমি যখন ব্যাটিংয়ে নামছি তখন আমাকে আম্পায়ার বলতেছে তাড়াতাড়ি আউট হও। আমি ওনারে কি বলবো, আমার তো তার কিছু বলার নেই। এখন আমি যদি দর্শক, অ্যাকশনে আমি যাই, একটু এখানে ইন্টারাপ্ট করছি। দেখেন বাংলাদেশি ক্রিকেটের গত 16 বছর কি ঘটেছে। এতদিন আমরা বলতাম, আজকে সুজন প্রথমবারের মতো ক্যামেরায় এসে যে মানুষটা সারা বিশ্বে আলোড়ন তুলেছিল, বিবিসি বলুন, CNN বলুন, সব জায়গায়, সব স্পোর্টসের জায়গায় রিপোর্ট হয়েছিল। 4 বলে 92 রানের ছেলে, একটা ছেলে ওই সময় ওই যে নাজমুল হাসান পাপনদের বোর্ডের বিরুদ্ধে দাঁড়িয়ে একটা কথা বলার সাহস তখন পেত না। কেউ ক্ষমতার বিরুদ্ধে প্রশ্ন করার লোক ছিল না। সেই সুজন 4 বলে 92 রানের কেন সেই প্রতিবাদটি করেছিলেন, কেন বাধ্য হয়েছিলেন একজন ক্রিকেটার করে, তিনি 10 বছর তাকে নিষিদ্ধ করেছিল 2017 সালে। সেই সুজন কথাগুলো বলছেন। জি সুজন। তারপর আমাকে যখন বললো যে তুমি তাড়াতাড়ি আউট হও, তাড়াতাড়ি খেলা শেষ করো, তখন আমি কী করবো আমি বুঝতে পারতেছিলাম না। মানে আমাকে আম্পায়ার বলতেছে তাড়াতাড়ি আউট হও, তাড়াতাড়ি খেলা শেষ করো। আপনার আউটগুলো কি হয় আপনি স্বচক্ষে না দেখলে আপনি বুঝতে পারবেন না। মানে কী টাইপের আউট দিতেছে, ব্যাটসম্যান লিফট করতেছে, আউট দিয়ে দিছে, মানে বল ব্যাটে লাগেনি, লাগে নাই, লিফট করতেছে, বাট আপনার যখন স্কোর কার্ডে দেখায় তখন LBW আউট দিতেছে, থাই প্যাডে লাগছে LBW আউট দিতেছে, আপনার লিফট করতেছে, স্নিক আউট দিতেছে। তখন ব্যাটসম্যানটা কী করবে? তখন আমি পেরেশান হয়ে আমি সবগুলো বল চার্জ করছি, কারণ আমি জানি আমি থাকলে আমি আউট হয়ে যাবো, আমাকে আউট দিয়ে দিবে। আমার বল কিপারের কাছে গেলেই আউট। বল কীভাবে কোথায় লাগছে, কই লাগছে দেখার ওটা কোনো ফ্যাক্ট না, বল কিপারের কাছে গেলেই আউট। তো আমি আমার নতুন চার্জ করতে থাকি। পরে আমি আপনার স্ট্যাম্পের কাছে দাঁড়ায়, মানে ডাউন দ্য গেটকে মারছি, আমি দাগের ভিতরে, সে আমাকে আউট দিয়ে দিছে। সে বুঝে আমাকে স্ট্যাম্পিং দেখাইছে, এখন আমাকে আউট দিয়ে দিছে, তখন আমি কী করবো? আর আমি তার মার থাকতে পারি না। স্টাম্পিং হয়নি, স্ট্যাম্পিং হয় না, আমি তো দাগের ভিতরে, পপিং ক্রিজের ভিতরে, সে আমাকে আউট দিয়ে দিছে। পরে দেন আমি ড্রেসিং রুমে চলে আসছি। তারপর আপনি বোলিংয়ে নামলেন, তখন কি সিদ্ধান্ত নিলেন? যখন বোলিংয়ে নামলাম, এখন ওনাদের তো বিরুদ্ধে আমরা কোনো কিছু করতে পারবো না। তাদের তো কীভাবে কী করবো আমরা তো বুঝতে পারতেছিলাম। তার জন্য আমরা করছি যে আমরা একটা কিছু করি যাতে ক্রিকেটটা বাঁচে, মানে আমাদের খেলার যে সুযোগটা থাকে। পরে দেন আমি যখন বোলিং যখন শুরু করলাম তখন ওয়াইড দিতেছিলাম। ইভেন 2টা ভিমার মারছি, 2টা ভিমারে আমাকে বোলিং অফ করায় না। একটা বলার যদি ইন্টারন্যাশনাল ক্রিকেটে 2টা ভিমার মারে, তার বোলিং কিন্তু টোটালি অফ। সে উল্টা আমাকে বলতেছে যে তাড়াতাড়ি খেলা শেষ করো, বাসে যেতে হবে। এভাবে আপনি 92 রান দিলেন। এরপরে এভাবে 92 রান দিলাম। ইভেন উইদিন অনেক গরম ছিল, মানে আপনার প্রায় 16 না 17টা বল করছিলাম। তখন আমি বোলিং করতে করতে আমার মানে অবস্থা এত খারাপ হয়েছিল, তারপরে বলে তাড়াতাড়ি বোলিং শেষ করে খেলা শেষ করো, অন্য কাউকে দেওয়া লাগবে না। ইভেন আরেকটা ইন্টারেস্টিং কাহিনি, মানে নন স্ট্রাইকার ব্যাটসম্যান স্ট্রাইকে যাইতে পারে না, সে নন স্ট্রাইকার ব্যাটসম্যান আপনার ড্রেসিং রুমে চলে গেছে। আমি যখন বোলিং করতে গেছি তখন নন স্ট্রাইকার ব্যাটসম্যান আমি দেখি নাই, আম্পায়ারও দেখে নাই, সে ড্রেসিং রুমে চলে গেছে। তো আম্পায়ার তুমি ওইখানে কী করো, সে আবার তাকে আবার মাঠে ঢুকাইছে। মানে তাদের খেলার প্রতি কোনো কনসেন্ট্রেটই নাই। মানে আম্পায়ার জানে না যে স্ট্রাইকিং এ একজন নন স্ট্রাইকারের ব্যাটসম্যান নাই, সে চলে গেছে ড্রেসিং রুমের দিকে, কিন্তু সে আর সুযোগ পায় না যে আপনার স্ট্রাইকে যাবে। তারপর আপনার এই তদন্ত হলো, 10 বছর নিষিদ্ধ হলেন আপনি। তদন্ত বলতে তারা প্রথমে একটা তদন্ত করছে, তদন্ত করে দেখছে যে আমরা যেই প্রতিবাদটা করছি এটা BCBর মানে বিপক্ষে যেটা করছি সম্পূর্ণ আমরা রাইট ছিলাম। আপনার আমাদেরকে হিয়ারিং করছে, আমাদেরকে অনেক মানে আপনার ডাকাডাকি করছে অনেক। আকরাম খান ছিলেন, জালাল ইউনুস ছিলেন। ওইটা পরে আরেকটা ব্যাপার, যখন বোর্ড থেকে যে একটা আপনি থাকে আপনারই থাকে ডিসিপ্লিন কমিটি, ওনাকে আমাদেরকে ডাকছে হিয়ারিংয়ের জন্য যে কী আসলে ঘটনা। বললাম যে স্যার এই ব্যাপার, ওনারা আমাদের সাথে এরকম করছে।
তো ওনারা আমাদের সাথে এইসব কথাবার্তা বলছে, তো ওনারা আমাদের কথা নিছে, মাঠের পারিপার্শ্বিক যে আপনার ওই দিন আবার একাডেমির প্র্যাকটিস ছিল, প্র্যাকটিসের প্যারেন্টসরা ছিল, তাদের আপনার কথা নিছে, দেখছে যে এখানে বিসিবিটাই পুরোপুরি দোষ। তারপরে কী করলো, যখন দেখছে যে তারা দোষ হয়ে যায়, তখন আমাকে তারা ফোন দিয়ে হুমকি আমকি দিচ্ছে। আমি পালাইছিলাম, সত্যি কথা বলতে আমি বাসায় 1 সপ্তাহের মতন ছিলাম না। তারপরে যখন ওনারা দেখলো যে ওই আপনার তারা বিসিবি এটার সাথে জড়িত, তারা কী করলো, তখন আবার জালাল ইউনুস স্যার, আকরাম স্যার আর শেখ সোহেল, ওনারা আবার তদন্ত কমিটি, ওনাদের 3 জনকে দিয়ে আবার এটা আবার আলাদা নতুন তদন্ত কমিটি গঠন করছে। তো করাতে তখন তারা আমাকে ডাকছে, ডাকার হিয়ারিংয়ে আমাকে ডাকার পর আমাকে, বিশ্বাস করবেন না ভাই, যা তা ভাষায় গালাগালি করছে জালাল ইউনুস স্যার, যা তা, মানে যেটা মনে করেন বলা যায়ই না। সাথে আম্পায়ারও ছিল, আম্পায়ারকে কিচ্ছু বলে না, আমাকে যা তা ভাষায় গালাগালি করছে। তারপর জালাল ইউনুস স্যার ওনার থামাইছে। তারপর নিষিদ্ধ হওয়ার পর ক্রিকেট তো শেষ, আপনার তখন ক্যারিয়ার শেষ। এটা বলতে গেলে ভাই কান্না চলে আসে, এটা বলার কিছু নাই। কি করলেন তো আপনারা তখন? জানেন, আপনারা শুনলেনই তো, আমাদেরকে 10 বছর নিষিদ্ধ করলো। যে ক্রিকেটের জন্য আমরা আন্দোলন করলাম, যে ক্রিকেটের জন্য আমরা প্রতিবাদ করলাম, তারা আমাদেরকে 10 বছর নিষিদ্ধ করলো। আর যারা ক্রিকেটে ধ্বংস করতে চেয়েছে, ক্রিকেটটাকে শেষ করে দিতে চেয়েছে, তাদেরকে তারা 6 মাসের মানে নিষেধাজ্ঞা দিল। তারপরে তারা এবং সাথে সাথে আপনার আবার- কমিটি লালমেটের সম্ভবত এখন সিসিটিএম যিনি চেয়ারম্যান, উনি ছিলেন ওই কাছাকাছি কোনো একটা জায়গাতে কাজ করতেন, দীপন সাহেব, যিনি এখন সিসিটিএম চেয়ারম্যান আছেন, বিসিবির পরিচালক যিনি। আমি তখন ওনাদেরকে চিনতাম না। চেনার কথা না আপনার। এরপর জীবন চললো কিভাবে, এই গল্প আপনার কাছে আবার আমি আসবো। আপনাকে একটা চটপটির মতো দোকান সম্ভবত আপনি এরপরে শুরুর দিকে দিয়েছিলেন, বার্গারের দোকান দিয়েছিলাম, হ্যাঁ? ফাস্টফুডের দোকান দিয়েছিলাম, বার্গারের একটা দোকান দিয়েছিলাম, বার্গারের দোকান দিলেন আপনি, রাইট নাও এখনো আছে। বার্গার বিক্রেতা হয়ে গেলেন বোলার থেকে। আমরা তাসনিম হাসানের কাছে আসি, আমরা আবেগটা বুঝতে পারি। তাসনিম, একই অবস্থা, আপনি বোধহয় 7 বলে 64 রান দিয়েছেন। আমি জানি কাঁদছে, সুজন কাঁদছে। আপনাদের জীবনে ওই সময় যে প্রতিবাদ করেছেন, 24-এ একটা আন্দোলন হয়েছিল, আমরা জানি ছাত্র জনতা আন্দোলন করেছিলেন। সেই সময় তো বিসিবির বিরুদ্ধে, বিসিবির অন্যায়ের বিরুদ্ধে কথা বলার সাহস বাংলাদেশে কোনো সুপার তারকাও পেতেন না। তারা 6টা-7টা উইকেট পেতেন, এসে বলতেন মল্লিক সাহেব দিয়েছেন 4টা, আমার 2টা। এই সমস্ত সুযোগ সুবিধা নিয়ে কোনোদিন প্রতিবাদ করতে দেখিনি, আপনারা প্রতিবাদ করেছেন। আপনি হঠাৎ করে মানে এই প্রতিবাদে গেলেন কেন, 64 রান দিলেন? আলহামদুলিল্লাহ, আসলে আমরা যারা মোপাশালা এলাকা থেকে খেলতে আসি, একটা স্বপ্ন নিয়ে আসি। সারা বছর আমরা প্র্যাকটিস করি, ঢাকা লিগ খেলার একটা স্বপ্ন, যে ঢাকা লিগ খেললে কিছু অ্যামাউন্ট পাওয়া যায়, যেটা দিয়ে আমার মানে প্রতিটা প্লেয়ারের একটা স্বপ্ন থাকে যে এটা দিয়ে আমার সংসার, এটা করব ওটা করব। তো আমরা যখন মোপাশালা এলাকা থেকে আসছি খেলতে, তো যখন দেখি যে আম্পায়ার আপনার বল করলাম, নো ধরে, মানে দাগের বাইরে একটা কাটাও যায় না, কেটসের একটা কাটাও যায় না, নো বল। তো কিসের নো স্যার? তো ওভার স্টেপ। তা কেন ওভার স্টেপ? তো তখন আম্পায়ার বলে যে ওভারে 2টা করে নো ডাকবো, চুপিচাপ আসবা, বল করবা, চলে যাবা। তো আমরা যখন মোপাশালা এলাকা থেকে আসি খেলতে, তো আমরা যদি পারফর্ম করতে না পারি, পরবর্তী সিজনে কোনো ক্লাব আমাকে ডাকবে না, চিনবেও না। এমনকি আমি যদি আমার সিজন শেষে যদি 5টা-7টা উইকেট থাকে বা আমার 40-50 রান থাকে, কোনো ক্লাবই আমাকে খুঁজবে না, কেউ ডাকবেও না। তো আমি সারা বছর প্র্যাকটিস করি, সারা বছর দেখা যাচ্ছে পরিবারের এগেনস্টে যে প্র্যাকটিস করি, সমাজের এগেনস্টে যে প্র্যাকটিস করি, যে ছেলেটা কি করে খামাখা মাঠে যে সময় দেয়, ঠিকমতো পড়েও না, টরেও না, করে শুধু মাঠে জোন খাটার মতো, যে রাখালের মতো বেড়ে বেড়ায়, দৌড়াই ঘন্টার পর ঘন্টা। এত পরিশ্রম করার কারণ একটাই ছিল যে ঢাকা লিগ পারফর্ম করব এবং ডে বাই ডে উপরে যাব, উপরে খেলবো। একটা সময় আমি যখন আন্ডার-18 ক্যাম্পে যাই, তখন ঢাকা থেকে এক কোচ আসে, আমাদেরকে 2 দিন ক্যাম্প করাইছিল। তা সেই স্যার আমাকে দেখে বলছিল যে আমি 140-এ বল করি। আল্লাহ আমাকে এত প্রতিভা দিয়েছিল, কিন্তু আমি তারপরে রবি ফেসারহান 2015-16-তে ইবাদতের থেকে বেশি জোরে বল করেছেন আমি আপনি। প্রথম দিন প্র্যাকটিসে ইবাদত, খালিদ, এনাম, এদের সবার থেকে আমি জোরে বল করি। এবং পরবর্তীতে হয়তো পরের দিন আমার একটু জ্বর আসছিল,
আমি তার সাথে আর পরের দিন দেখাচ্ছে ওইভাবে আর পারি নাই। আর না 64 রান দিলেন ওই ম্যাচটার মধ্যে, যখন নিষিদ্ধ আপনাকে হঠাৎ করে তো ডাকা হলো, আপনারটা বোধহয় কেউ ওই সময় চোখে পড়েনি। আপনি এটা তো আগের দিনে ওর আগের দিনের হ্যাঁ, ঘটনা ছিল আমি এটা। প্রথম দিন আমি করেছিলাম আর কি, যে এটা মানে একটা মাত্র ছিল যে ক্রিকেট, আমরা যারা মুফাসসাল থেকে, শুধু আমি না, মানে অনেক প্লেয়ার ছিল যারা শুধু আসে বাইরে থেকে শুধু খেলতে আসে, তাদের একটা স্বপ্ন নিয়ে যে আমি এই সিজনে কিছু রান করব, কিছু উইকেট নিব, দেন সামনের সিজনে আমি একটা ভালো অ্যামাউন্ট নিয়ে আমি খেলবো এবং দেখা যাচ্ছে আমার ফ্যামিলির থেকে ভালো একটা সাপোর্ট দিব আর কি। তো ম্যাচটা কেমন হয়েছে যে প্রথমে টস যেটা করে আম্পায়ার নিজেই ফেলে, আম্পায়ার নিজেই কয়েন তোলে এবং বলে যে তোমরা ব্যাটিং, তোমরা বোলিং। ওকে, ব্যাটিং শুরু হলো। ব্যাটিং শুরু হওয়ার সাথে সাথে দেখা যাচ্ছে আপনার 2 ওভার 3 ওভার 4 ওভার খুব জোর 10 ওভার খেলা হয়, আমরা অল আউট। দেখা যাচ্ছে যে মারতে পিটাইতে যেটুকু হয়, দেখা যাচ্ছে আমাদের ওই দিন রান হয়েছিল খুব সম্ভবত 115-115-র ভিতরে আমরা অল আউট মনে হয়, খুব সম্ভবত 25 থেকে 30 মিনিট সময় লাগে। তো তার পরবর্তীতে আমরা যখন বলে আসি, তো তখন আমাদের একটা সিদ্ধান্ত হয়, আমরা যখন রান করতে পারিনি এদেরকেও রান করতে দেওয়া হবে না, এবং এইভাবে আমরা প্রতিবাদটা করি যাতে এরাও রান না পাক, এরাও যেন শূন্য থাকে। এই জন্য তারপরে আমরা নো বল, ওয়াইড সহ 5 রান, এইভাবে দেখা যাচ্ছে খেলাটা শেষ করি আমরা। তারপর নিষিদ্ধ হলেন। তারপরে আমরা ছিলাম কিছুদিন, পরে আমাদেরকে ডাকা হলো। ডাকার পরে বললো যে কেন করলা, কী জন্য করলা, কেন করেছো। তা আপনি জানতেন না যে ওই সময় বিসিবির বিরুদ্ধে কথা বললেতে শেষ করে দেবে আপনাকে? এখন সব কিছুই জানি, কিন্তু প্রতিবাদ তো করতে হবে। ছোট থেকে একটু মানে করেন যে অন্যায় দেখলে আর চুপ করে থাকতে পারতাম না। তো এখানে এত বড় অন্যায় আসলে শুধু যে আমার বিরুদ্ধে হচ্ছে এই বিষয়টা এমন, হাজারো ক্রিকেটারের বিরুদ্ধে হচ্ছে। তো কেউ যখন কথা বলছে না, আমি তো বলবো, আমি করে দিলাম আর কি, মানে আমি করছি প্রতিবাদ প্রথমে। এখন ক্যারিয়ার তো গেল, এখন জানতাম যে আসলে একটা কিছু হবে যেটা আমার হয়তো পরবর্তীতে হয়তো ক্রিকেট খেলা হবে না, তখন আর কি আসলে। দর্শক, আমরা আরো একটু কথা বলতে চাই, আপনাদের সঙ্গে কথা বলে। আপনারা নিশ্চয়ই ফার্স্ট ডিভিশন, সেকেন্ড ডিভিশন, থার্ড ডিভিশন করে আপনারা খেলেছেন, নিশ্চয়ই আপনাদের ভোটেই কোয়াব নির্বাচিত হয়েছে, ভোট দেওয়ার অধিকার নিশ্চয়ই আপনাদের ছিল, আমি ঠিক জানি না। আপনাদের ভোটে ফার্স্ট ডিভিশনে মনে হয় ছিল শুধু, আপনাদের সেকেন্ড ডিভিশন ছিল না? না ছিল সারা বাংলাদেশের যারা ক্রিকেটার তাদের যে প্রিমিয়ার লিগ, গ্রুপের কথা ন্যাশনাল বলতেছেন, টিম, প্রিমিয়ার লিগ, ন্যাশনাল টিম, মনে হয় ফার্স্ট ডিভিশন, ফার্স্ট ক্লাস ক্রিকেট যারা খেলে তার। ফার্স্ট ডিভিশনেও ছিল না? মানে আপনার কোয়াবের, আপনাদের ক্রিকেটারদের সংগঠন আপনারা ভোট দেন নাই? না, আমরা ভোট ছাড়া। ফার্স্ট ক্লাস যারা খেলে তারাই মনে হয় ফার্স্ট ক্লাস যারা তারাই, আর কি বলবো। মানে মেইন স্টেক হোল্ডার যদি 2000 ক্রিকেটারের কথা বলা হচ্ছে, তারা কেউ ভোট দেওয়ার সুযোগ পায়নি। দর্শক, আমরা কথা বলতে চাই সুজন, তাসনিম, প্রিন্স বা হাসানদের আরও অভিজ্ঞতার কথা শুনতে চাই। তার আগে ছোট্ট একটা বিরতি নিয়ে ফিরে এসে কথা বলবো নিশ্চয়ই বিসিবি যে ক্ষমতার সেই চেয়ারের জন্য কেন ট্রাম্প কার্ড বানানো হচ্ছে ক্রিকেটারদের। আমরা কথা বলছিলাম দর্শক যে 16-17 বছর বাংলাদেশে ক্রিকেটে যে ঘটনাগুলো চলেছে তার প্রতিবাদে কিন্তু কেউ এগিয়ে আসেনি, ক্রিকেটও বন্ধ করেনি, একজোটও হয়নি। আমরা বলছি ক্রিকেট কেন বন্ধ হবে, ক্রিকেটাররা কেন বলির পাঠানোবার হবে? যখন আপনি ক্ষমতার ব্যবহার করে ক্রিকেট বোর্ডে যাবেন, একজন আরেকজন ক্ষমতায় আসেন, কোনো সমস্যা নেই, কিন্তু ক্রিকেটারদের গলায় চেপে ধরে আপনি লাস্ট ট্রাম্প কার্ড হিসেবে ব্যবহার করে কেন সেই সোপানটা ব্যবহার করছেন? যারা ক্রিকেট বোর্ডে আছে তারাও কেন এই ক্রিকেটারদের জন্য কথা বলে, স্বার্থের কথা বলে তাদের খোঁজ খবরটা রাখেন না? আমাদের সঙ্গে বলছিলাম তাসনিম আছেন, আমাদের সঙ্গে সুজন আছেন। এই তাসনিমের কথা যদি, সুজনের কথা যদি বলো, সুজন, বিসিবিতে দেখা করতে গিয়েছিলেন আপনি একটা দরখাস্ত, ফাহিম, যিনি নাজমুল আবেদিন ফাহিম আছেন, আমরা ফাহিম স্যার বলি যাকে, তার সঙ্গে দেখা করতে তো 4-5 ঘন্টা চলে গিয়েছিল বোধহয়। জি, তার সাথে দেখা করতে আমাদের প্রায় 4-5 ঘন্টা চলে গেছে। জাস্ট 5 মিনিটও কথা হয় না আমাদের। বলছে তোমরা একটা কাগজ দিয়ে রাখো, তোমাদেরকে আমরা ডাকবো, দ্যাটস ইট, এইটুকুই। তাসনিম একই অবস্থা, কোনো খোঁজ খবর রাখে না ওইভাবে? 4-5 মাস তো হয়ে গেল বোধহয়। হ্যাঁ, তা গেছে আর কি, বেশি, আরো বেশি। তাদের খোঁজ করা আসলে সময় নেই। তাকে অনেকবার ফোন করছিলাম, সে ফোন ধরে বলে দেখছি কি করা যায়, ফোন দিও, ফোন দেই আর ধরে না। নাজমুল আবেদিন ফাহিম ফোন ধরছেন না। জি, মানে আপনি সম্ভবত একটা আম্পায়ার কোচিং এর জন্য সিভি দিয়েছিলেন, তাই তো? জি, আমি আপনার লাস্ট কয়েক বছর যাবত আম্পায়ারিং করতেছিলাম কর্পোরেটে। তো ওইটার এক্সপিরিয়েন্স থেকে আমি আম্পায়ারিং সিভি ড্রপ করছিলাম।
তো তারা এক ভাই আমাকে জিজ্ঞেস করলো আপনি আম্পায়ারিং করেন কিনা, আমি বললাম যে হ্যাঁ আমি আম্পায়ারিং করছি, টানা আপনার ওই খেলা ছাড়ার পরে বা আপনার আমাকে দেওয়ার পরে আমি আম্পায়ারিং পেশাটা বাইছা নিয়েছিলাম, যে আম্পায়ারিংয়ে প্রতিবাদ করছি, দেখি আম্পায়ারিং কিছু করা যায় কিনা। তো আম্পায়ার আমাকে জিজ্ঞেস করলো যে আপনি কয় বছর করছেন, আমি বললাম যে আমি 10 বছর। আপনাদেরকেও তো আমরা খুঁজি। সে আমাকে এভাবে মোটিভেট করলো, আপনাকে তো আমাদের দরকার, আপনাদের মতন এক্সপিরিয়েন্স। বাট এন্ড অফ দ্য ডে সে আমার সিভিটা রিসিভ করে নেয়। ওকে, আমরা প্রিন্সের কাছে আসতে চাই। প্রিন্স, আপনার তো দলবদল করেন, এক দল থেকে আরেক দলে যান। আমরা বিসিবি তো এরকম দলবদল দেখি। এখন যিনি সিসিডিএম চেয়ারম্যান আছেন, যে আদরান রহমান দীপন, উনি কিন্তু এবারে যারা আন্দোলন করছে, আন্দোলন পক্ষে আমরা দেখেছিলাম 24 ঘন্টা আগেও। হঠাৎ করে তিনি আসলেন, এখন পরিচালক হলেন, সিসিডিএম চেয়ারম্যান হয়ে গেলেন। মানে তার কাছে বিসিবির এই নির্বাচন স্বচ্ছ, পৃথিবীর সব থেকে সুন্দর নির্বাচন হয়েছে, সব ঠিকঠাক। এখন এরকম দলবদল করার সুবিধা থাকলে বোধহয় আপনাদের সুবিধা হতো। মানে বিসিবিতে যদি এরকম অবস্থা হয়, ধরেন এখন তো 32টা দল খেলতে চাচ্ছে, 44টা খেলতে চাচ্ছে না। 44টা যদি কখনো ক্ষমতায় চলে আসে, এসে যদি আবার 32টা বলে আমরা ক্রিকেট খেলবো না, এই বোর্ড অবৈধ, আমরা যখন চাইবো তখন ক্রিকেট হবে, তখন চাইছিও না, মানে আপনাদের দলবদল সুযোগ নেই এইভাবে? যখন বিসিবিতে একটা সময় যখন ক্রিকেট খেলতেন তারা, ওই সময়টা সব তো ক্রিকেট বোর্ড, IH মল্লিকের টিম বা সাইফুল সাহেবের টিম এরকম ছিল। এরকম একটা করা যায় না কোনো কিছু, তাহলে তো আপনার পেটটা চলতো অন্তত। এরকম হইলে হয়তো অনেক লাকি ফিল করতাম নিজেদের, যে এরকম একটা অপশন আসছে, যে এরকম আমরা ইচ্ছে মতো দল চেঞ্জ করতে পারবো। বাট আমি অ্যাকচুয়ালি জানি না যে তাদের সিচুয়েশনটা কি চলতেছে মানে বোর্ডের, কে সরকারি দল কে বিরোধী দল জানি না। ওখানে আসলে আমাদের লেভেলের অ্যাটলিস্ট যারা ক্রিকেটটা খেলি তাদের কে IH মল্লিক, কে সাইফুল, কে তানভীর, স্বাভাবিক প্রশ্ন আসে না। এবং আমি কিছু সুজন ভাই ছিল, ভাইয়া কিছু কথা বলতেছিল, ওনাদের কথা ধরে যদি টানি, বিকজ লম্বা একটা ক্যারিয়ার তো অনেক কিছু দেখছি নিচের সারির। শুধু এই দুজনেরই ঘটনা না, হিউজ ঘটনা আছে গত 15 বছরের, হিউজ। ইভেন আমার মনে হয় আপনাদেরই একজন রিপোর্টার আছে, সুমন ভাই আমার একটা সালাউদ্দিন রিপোর্ট সুমন। করছিল, রাইট? আমি বিকেএসপি 4 নম্বর গ্রাউন্ডে বৈশা, সেটা মনে হয় 2020-21 বা 17-18 এই টাইপের একটা সাল হবে। আমি ড্রেসিং রুমে আইসা কোনো একটা রাগের মাথায়, লাইক সুজন ভাই বলতেছিল যে কয়েন ফ্লাইং করছে বা কয়েন ফ্লিপ করছে, দেখা গেছে যে পিচের এই মাথা থেকে ফ্লিপ করছে ওই মাথায়। সো ম্যাচ রেফারি আগে থেকেই অ্যাক্টিভ কয়েনটা তোলার জন্য। সো আপনি রেটও করতে পারবেন না অ্যাকচুয়ালি কে জয়ী হয়েছে টসে। সো এরকম অহরহ ঘটনা আছে। এবং আমার মনে হয় যে বিগত বছরগুলিতে এটা একটা মাস্টার প্ল্যান ছিল, বেশ কোয়ালিটিফুল কিছু ক্লাবকে একটা ইচ্ছাকৃতভাবে তারা নামাইছে, এবং তারা এরকম নিউ টিমকে এখানে অপরচুনিটি দিছে। তারা তাদের ওনারশিপ, যেগুলোর তারা প্রেসিডেন্ট থাকতে পারবে, সেক্রেটারি হতে পারবে, সেই টাইপের টিমগুলোকে তারা সাপোর্ট দিছে। এবং এখানে আপনি শুধু যে কর্মকর্তা বা বোর্ডের মেম্বার তাদেরকে দোষ দেবেন তা না, আমার কাছে মনে হয় যে অল ওভার বাংলাদেশ ক্রিকেট সংস্কৃতি নিঃসন্দেহে এখানে ডাউট আছে। কজ এটাও আপনাকে মানতে হবে যে ওই টিমেরও কোনো না কোনো কোচ ছিল, যে টিমের 92 রান দিতে হয়েছে। সো ওই টিমের কোচটা কি বিহেভ করছে প্লেয়ারদের সাথে, এটা কিন্তু একটা ফ্যাক্ট। সো এইরকম অনেক প্লেয়ার আছে, লাইক আপনি অনেকের নাম মেনশন করছেন যে 2টা 3টা 4টা করে টিম ছিল তাদের। সো আপনি দেখেন মুফাসল থেকে যদি একটা ছেলেকে বা আমি একটা কোচকে যদি অর্ডার দিই যে আমার টিমের বাজেট হচ্ছে 5 লাখ টাকা, তুমি 5 লাখ টাকা পাবা, তুমি আমার 3rd ডিভিশন টিমটা দেখে দাও, হোয়াট এভার বাকিটা আমি ম্যানেজ করে নিব, তুমি জাস্ট একটা টিম নিয়ে আসো। সো সেই ক্রিকেটগুলো লাস্ট 10 বছর 14 বছর হয়েছে। সো প্রচুর পরিমাণ কোয়ালিটিফুল দলগুলো কিন্তু আস্তে আস্তে নিচে ভ্যানিশ হয়েছে। এবং নিউ যেই দলগুলা যেসব ক্রাইম হয়েছে, যারা কিনা এই যে বিভিন্ন ক্রাইম করছে, বাধ্য হয়েছে সিচুয়েশন অনুযায়ী তাদের কথা শুনতে, সো এইরকম বোর্ড হিউজ দল নতুনভাবে অ্যাড করাইছে এই ঢাকা লিগে। সো আপনি যদি টোটাল সিচুয়েশনটা টান দেন, আমার মনে হয় অনেক বড় গলদ আছে বাংলাদেশ ক্রিকেটে। সেটা তার সাফারে আমরা ন্যাশনাল টিমে এসে পাই, ডেফিনেটলি ন্যাশনাল টিমে পাবেন। কজ আপনি 3rd ডিভিশন থেকে 1st ডিভিশন ক্রিকেট, মানে আমার চোখ দিয়ে পানি আসে। কজ লাস্ট একটা মিটিংয়ে আমি এমন একটা জিনিস ফেস করছি যে বোর্ডের লোকজন বলছে ওয়ান কাইন্ড অফ 3rd ডিভিশন, 2nd ডিভিশন, 1st ডিভিশন, তার জন্যে ক্রিকেট বোর্ড তোমাকে গ্রাউন্ড দিবে, বল দিবে, আম্পায়ার দিবে, ক্রিকেটটা তাদের না। লাইক এই প্লেয়ারগুলি বোর্ডের কেউ না। মানে আপনি কি বুঝতে পারেন কার জন্য এতটা বছর ফাইট করছি, বা এই অল্প রুজিতে নিজেকে কন্ট্রোলে রাখছি? তারার বলতেছে এই সারির ক্রিকেটারের বোর্ডের ততটা তো এফেক্ট না, কজ তারা বোর্ডের লিস্টেড কেউ না। বোর্ডের লিস্টেড কারা? NCL,
বিসিএল প্রিমিয়ার লিগের লিস্টে এ করা হয়েছে, সো তাদেরকে অনারশিপে একটা পাইতেই পারে তারা সফট কর্নার। এজ লেভেল আন্ডার 19 যেটা মেইন টিম হয় সেটা, আর কি হতে পারে ওমেন্স টিম যেটা ন্যাশনাল টিম, বা তাদের কপি যে আরেকটা টিম আছে সেটা, এগুলা ক্রিকেট বোর্ডের। আপনি কি বুঝতে পারেন ভাইয়া, পাইপলাইনের 1500 থেকে 1600 ক্রিকেটার আছি আমরা, যারা ফার্স্ট ডিভিশন থেকে থার্ড ডিভিশন পর্যন্ত খেলতেছি প্রত্যেকটা ক্লাবের হয়ে। একটা প্লেয়ারও বোর্ডের জাজমেন্টে নাই। আপনি কি বোঝেন এখান থেকে কিভাবে আদৌ প্লেয়ার পাবেন? আপনি কি অপরচুনিটি দিতেছেন? আপনি মানে কিভাবে আপনাকে বোঝাইবে? আপনি যমুনা টিভির সিইও, আপনি যদি আপনার ভাইদেরকে অপরচুনিটি সেরাটা না দেন, সেখান থেকে কি আপনি ভালো সার্ভিস পাবেন? দ্যাটস দ্য প্রবলেম। এবং এটা শুধু আপনি যে ক্রিকেট বোর্ডেই থেমে থাকবেন তা না, আপনি জেলা ক্রিকেটে যান, একই অবস্থা। সেম থিং। হাসান, আমরা যেটা বলতেছিলাম যে ও বলছে বিসিবি ওন করে না, কোয়াবে তো আপনাদের প্রতিনিধিত্ব থাকার কথা ছিল, অন্তত এবারের কোয়াবে, অন্তত ইলেকশন। আমি তো জানতাম আপনারা ভোট দিয়েছেন। আমি একটা কথা বলতে 1600 চাই, ক্রিকেটারই ভোট দেয়নি তার মানে? না আমি একটা কথা বলতে চাই, এর মধ্যে হচ্ছে যে ভাইয়ারা বললো যে গত 15 বছরে যে জিনিসটা হয়েছে, আমরা মূলত আন্দোলনটা করছিলাম কেন, যে দেশটা যেটা নতুন করে সবকিছু সৃষ্টি হয়। তাহলে আমার কথা হচ্ছে যে সব আগে পাস্ট চলে গেছে, এখন বর্তমানে যারা আছে, এই যে ভাইয়া বললো যে আমাদের 1600 প্লেয়ারের কোনো দায়ভার বোর্ড নিবে না, তাহলে এদেরকে এখানে বসায় লাভ কি? এই বিসিবির এই মানুষগুলোকে বসায় লাভ কি? এরা তো প্লেয়ারদের দেখায় আর টাকা ইনকাম করতেছে। আপনারা আমরা যে বলতেছি ICC তে টাকা দেয় সেটা আপনাদের জন্য, আমাদের জন্যই তো দেয়, আমাদের ফ্যাসিলিটির জন্যই তো দেয়, কিন্তু আমরা তো পাইতেছি না এগুলো। আপনি একটা জিনিস হিসাব করেন যে যেখানে টাকা হচ্ছে বিপিএল, সেটা নিয়ে তারা মাথা ঘামাঘামি, কিন্তু ডোমেস্টিকে আজকে যে ন্যাশনাল টিমে যে প্লেয়ারগুলো আমরা যদি না খেলি, তাহলে কি তারা একলা একলা খেলা প্লেয়ার হয়েছে? আমাদের সাপোর্ট পায় নাই। আমরা যারা থার্ড ডিভিশন, সেকেন্ড ডিভিশন, ফার্স্ট ডিভিশন খেলি, আমরা প্রত্যেকটা টিম খেলার পরেই তো খেলে না। ক্রিকেট একজনের খেলা, যে একা একা বাসা বেরো বলের ভিতরে বাইরে এলাম, খেলা হয়ে গেল, এটা কি ক্রিকেট খেলা? অমিত ভাই, আমি একটু ইন্টারফেয়ার করি, একটা গল্প মনে হয়েছে। ফার্স্ট ডিভিশন ক্রিকেট কারা খেলে আপনাকে আমি বোঝাই। ধরেন আন্ডার 19 ওয়াইসিএল খেলা হয়েছে, যেটা বিভাগীয় ক্রিকেট হয়। সেখান থেকে আপনি যখন আন্ডার 19 ন্যাশনাল স্কোয়াডের জন্য 80 জন বা 42 জন ক্রিকেটারকে ডাকবেন, এভাবেই ডাকা হয় লাল নীল সবুজ তিনটা দলের জন্য, 3, 14, 42, যেটা কিনা আন্ডার 19 স্কোয়াড। প্রত্যেকটা প্লেয়ারই কিন্তু ওয়ার্ল্ড কাপ স্কোয়াডে যায় না, বা ন্যাশনাল টিমের স্কোয়াডে কিন্তু 15 জন থাকে। বাকি যে প্লেয়ারগুলি তারা কিন্তু না পাইরা শেষ পর্যন্ত ফার্স্ট ডিভিশনটা দিয়ে জীবনটা স্টার্ট করে। ওকে ফাইন, আপনি 19 ন্যাশনাল টিমে খেলে আসছেন, আপনার অপরচুনিটি অনেক, ডিরেক্টলি আপনি প্রিমিয়ার লিগে হিট করতেছেন। বাট যে ছেলেটা ফার্স্ট ডিভিশন খেলতেছে সে কিন্তু আপনার ফ্রেন্ড ছিল, এবং আপনি নিজেও জানেন হয়তো আপনার চাইতে বেটার প্লেয়ার ছিল। জাস্ট ওই যেই চুজিংটা 18 এবং 20 বা 19 এবং 20 কাকে আমি চুজ করতে পারি 19 টিমের জন্য, এই চুজিং এর সময় আপনার একটা কলিগ বা আপনার একটা ফ্রেন্ড বাদ পড়ছে, সেই ক্রিকেটারটাই কিন্তু ফার্স্ট ডিভিশনে খেলে। আপনি কি এখন পর্যন্ত এমন অপরচুনিটি করছেন যে প্রতি বছর ফার্স্ট ডিভিশন ক্রিকেট থেকে সেরা টপ পারফর্মারদেরকে প্রিমিয়ার লিগ দিচ্ছেন, এনসিএল এ ভাগ করে দিয়ে দিচ্ছেন টিম? টপ পারফরম্যান্স হতে 49 রানে এসে তো আম্পায়ার বলে দেয় তোমাকে 49 রানে আউট দিতে, 50 করতে দিবে না। সিম্পল, এটা তো গত 10 বছর 14 বছরের স্টোরি। সো এতগুলি সার্ভাইভের ভিতরে আপনি কিভাবে আশা করেন আপনি ইন্ডিয়াকে হারাবেন? আপনি কিভাবে আশা করেন অস্ট্রেলিয়াকে আপনি বিট দিবেন? দর্শক, আজকে হয়তো আপনারা অনেকটাই জানছেন বাংলাদেশের ক্রিকেটের গোড়ায় কি গলতটা আছে। হাসান, যেটা আপনি বলছিলেন যে জায়গাটা আসলে যে কিভাবে ক্রিকেটটা চলেছে বাংলাদেশের ক্রিকেটে, এই প্রতিবাদে আপনাদের পাশে কখনো তারকারা এসে দাঁড়িয়েছে? তারকারা তো তাদের নিজেদের নিয়ে ব্যস্ত। আমি অনেক সময় শুনি যে ক্রিকেট বর্জন করবে, নাম বর্জন করবে, তার বিপিএল বর্জন হয় না কেন? বিপিএল বর্জন হয় না, বিপিএল বড় ফ্রান্সাইজি লিগ, তাদের বড় বড় বেশি অ্যামাউন্ট আসে। একটা সময় সবাই সার্ভাইভ করে ওই ভালো জায়গাটায় চলে গেছে দেখে এখন আর চিন্তা করে না। আর একটা জিনিস কি, আমাদের দেশের মধ্যে ঐক্যটা জিনিসটা নাই। আজকে দেখেন, আপনি আমাকে যদি বলেন যে হাসান তুমি মানে এখানে থাকো, আমি থাকলাম, কিন্তু আরেকজনকে আইসা বসাই দেবেন, সে কিন্তু থাকে না। এখানে পার্থক্যটা হচ্ছে এরকম যে ঐক্য বলতে যে জিনিসটা বুঝি, যে আমি রিজাইন করলাম, প্রিন্স ভাই করলো না, কিন্তু আমার জন্য থাই মানে আমাদের অ্যাভেলেবেল প্লেয়ার আছে, একজন না গেলে আরেকজন আছে, কিন্তু সবাই চিন্তা করে কি নিজের স্বার্থটা চিন্তা করে যে না খেলি। আজকে যেরকম একটা এক্সাম্পল আপনি একটু আগে বলছিলেন যে আপনারা বিপিএলটারে বর্জন করেন, বিপিএলটা খেলেন না। যদি সিনিয়ররা করতো তাহলে কিন্তু বোর্ড থেকে এই লিগটা নিয়ে একটু মাথা ঘামাইতো যে সিনিয়র প্লেয়াররা স্টপ করছে, এখন এদের একটু দেখি।
আজকে আমাদের এই যে যে ক্লাবগুলো খেলতেছে না, তাদের সাধ্যমতো তারা খেলতেছে না, কিন্তু যখন তাদের স্বার্থ আসবে তারা খেলবে। যদি ওই যে আপনি একটু আগে বললেন যে তারা যদি না খেলে বাকি 30টা টিম, যারা কাউন্সিলর হয় সেই কাউন্সিলরকে জিজ্ঞেস করা যদি হয় আপনার দলের ক্যাপ্টেনকে, সে ফার্স্ট ডিভিশনের সেকেন্ড ডিভিশনে বলতে পারবে কাউন্সিলর বিসিবিতে যারা যায়? ইম্পসিবল, ইম্পসিবল। যারা ভোট দেয় বিসিবিতে, যারা পরিচালক হয়, জিজ্ঞেস করা যদি হয় যে আপনার ক্লাবের ক্যাপ্টেন কে ছিল, বলতে পারবে? জানবেই না। তার কোনো মাথা ব্যথাই নেই, কে খেলে না খেলে তার কোনো মাথা ব্যথা আছে? আমার লাগবে ভোট, আমার লাগবে চেয়ার, দ্যাটস ইট। তাসনিম একই অবস্থা? ক্রিকেট কিছুই বলতে এভাবেই পারবো না। আগাইতেছে ভাইয়া। ক্রিকেটটা মূলত ওই চেয়ারটার জন্য আগাইতেছে। আজকে আমার 5টা টিম, 5টা ক্লাব আছে, আমি ওইখানে চেয়ারটা মজবুত। আমার 5টা ক্লাব নেই, আমার চেয়ার মজবুত না, আমি দুর্বল। শেষ মুহূর্তে শেষ মুহূর্তে বলির অস্ট্রেলিয়া পাঠ হয় থেকে এসে প্লেয়ার ভোটার হয়ে যাব। হ্যাঁ, আবার এর মানে তাসনিম মানে সুজন দুইজনকেই যদি বলি যে আমিনুল ইসলাম বুলবুল আপনারা তো ওই সময় প্রতিবাদ করেছিলেন, এই বোর্ড তো আপনাদের হিরো করবার কথা ছিল। মানে আমরা আন্দোলনের পরে যেমন হিরো বলি, তো বিসিবিতে আপনাদের নাম লেখা থাকার কথা ছিল। ওই সময় যে নাজমুল হাসান পাপন, আইএইচ মল্লিকদের বিরুদ্ধে প্রতিবাদ করে আপনারা 10 বছর নিজের ক্যারিয়ারকে শেষ করে দিয়েছিলেন, মানে এক প্রকার হত্যা করা হয়েছে আপনাদের ক্যারিয়ারকে। সে আমিনুল ইসলাম বুলবুল আপনাদের টাইম দিয়েছেন, দেখা করেছেন? না, ওনার সাথে দেখা করার জন্য গেছিলাম, বেশ 2-3 ঘন্টা বসেও ছিলাম। তার সভাপতি রুমের সামনে বসেছেন? হ্যাঁ, বসেছিলাম। তো ফাইনালি উনি হলো যে ফাহিম স্যারকে রিফার করলো যে ফাহিম স্যার বিষয়টা আমাদের সাথে কথা বলুক। তারপরে 3-4 ঘন্টা পরে ফাহিম স্যার আসলেন, আমাদের সাথে সর্বোচ্চ 5 মিনিট কথা বলছে। 5 মিনিট কথা বলার পরে ওকে বলেছে যে ঠিক আছে যাও, তোমরা এখন যাও, আমরা তাহলে বোর্ডের আমরা সবাই সদস্য আছি, আমরা একটু আলোচনা করি, তারপর তোমাদেরকে জানাবো। ঠিক আছে, আমরা দর্শক আমরা ছোট্ট একটা বিরতি দিচ্ছি। এর মাঝে আমরা নাজমুল আবেদিন ফাহিমকে একটু যুক্ত করার চেষ্টা করব। প্রোডাকশন থেকে নিশ্চয়ই চেষ্টা করবেন। নাজমুল আবেদিন ফাহিম, যদি আপনি অনুষ্ঠানটা দেখেন, আমরা আপনার কাছে যাব। আপনি যদি আমরা আপনাকে স্যার বলি, এই দুটো ছেলেকে কি করলেন আপনি একটু আপডেট জানতে চাইবো। আপনার কাছে ছোট্ট একটা বিরতি নিচ্ছি। দর্শক আমরা কথা বলছিলাম বিসিবিতে যে রাজনীতি চলে, চেয়ারের রাজনীতি, সেখানে কিভাবে ক্রিকেটাররা ট্রাম্প কার্ড হয় সেই বিষয়ে। আমরা তাসনিম আছে, আমাদের সাথে সুজন আছে, প্রিন্স আছে, যারা হাসান আছে, যারা বিভিন্ন লিগে খেলেন। আপনার সুজন বলছিলেন আসলে এই যে আপনি একসময় হিরো হওয়ার কথা ছিল বাংলাদেশের ক্রিকেট, মানে তো পরিবর্তন হয়েছে, যেটা নিয়ে প্রতিবাদ করেছেন, এত কিছু করেছেন, মানে এখন এসেও কি মনে হয় যে এখনো এটা শূন্য, এই প্রতিবাদ করার কোনো মানে হলো এরকম? ডেফিনেটলি শূন্য, ডেফিনেটলি শূন্য। দিন শেষে আমরাই জিরো, যারা এটার কালপ্রিট তারাই হিরো। মানে এখনো তানভীররাই হিরো? তারাই হিরো, আমরা জিরো। সবাই জানে আমরা এটা ফিক্সিং করছি, আমরা টাকা নিছি, কিন্তু আমরা তো জানি আমরা ক্রিকেটের জন্য আমরা কাজ করছি, আমরা ক্রিকেটের জন্য প্রতিবাদ করছি, কিন্তু তারা আমাদেরকে এটা বলির পাঠাবে না। তারা দেখায় যে আমরা ক্রিকেটকে ধ্বংস করছি, ক্রিকেটকে বাঁচানোর জন্য আমরা প্রতিবাদটা করছি। এবং এত বড় সাফারার মনে হয় বাংলাদেশি ক্রিকেটে কেউ হয়েছে কিনা। তাসনিম, আমি বলি যে ম্যাচ যারা পাতিয়েছিলেন, ম্যাচ ফিক্সিং এ জড়িত ছিলেন, তারা 1 বছর 4 বছর নিষিদ্ধ হয়েছেন বাংলাদেশ ক্রিকেট থেকে, আমরা দেখেছি। ন্যাশনাল টিমের কথা বলি, সাকিব আল হাসানের কথাই বলি, আশরাফুলের কথা বলি, এত 10 বছর নিষিদ্ধ কেউ ছিল না। মানে আসলে এটা হচ্ছে যে চেয়ারের, যাতে তাদের চেয়ারটা ভালো থাকে, তাদের শক্তিটা থাকে, এমন সাসপেন্ড এমন শাস্তি আমাদেরকে দিয়েছে যাতে পরবর্তীতে আর কোনো ক্রিকেটার ওরা এরকম করার সাহস না পায়। তারা তাদের হচ্ছে যে ক্ষমতা দেখিয়ে তাদের সবকিছু হাসিল করে নিবে, এবং দিন শেষে যাতে কোনো ক্রিকেটার আর মাথা উঁচু করে কথা বলতে না পারে, সেই জন্য দেখা যাচ্ছে পুরোটা দায়ভার আমাদের উপরে চাপায় আমাদেরকে একদম শেষ করে দিল। আমরা আসলে নাজমুল আবেদিন ফাহিমকে যোগাযোগ করার চেষ্টা করছিলাম, উনি ফোন ধরছেন না। আসলে একই অবস্থা, আমরা আসলে জানার চেষ্টা করতাম তিনি আসলে কি পদক্ষেপ নিয়েছেন, সেটা পারিনি। হাসান, যেটা বলছিলেন আসলে লিগ তো এখনো অনিশ্চিত, সেকেন্ড ডিভিশন কবে হবে আমরা জানি না, ফার্স্ট ডিভিশনে তো অন্তত ডেট দিয়েছে। মানে এখন কি চাইবেন এই ক্রিকেট বোর্ডের কাছে বা যারা আন্দোলন করছে? আমরা একটা জিনিসই চাই, যেহেতু ক্রিকেট ভালোবাসি, ক্রিকেট খেলি, যে দিন শেষে যেন মাঠে খেলাটা ফিরে। আপনি কার সাথে, আপনার সাথে আমার আলাদা একটা শত্রুতা থাকতে পারে বা দ্বন্দ্ব থাকতে পারে, কিন্তু স্পোর্টসের জায়গাটা যেন ওই জিনিসটা না হয়, সেটা যে কোনো স্পোর্টসই হোক, ক্রিকেট হোক, ফুটবল হোক, যেখানে হোক। আমি একটা জিনিস যতটুকু বুঝি, আপনার ফিফা কিন্তু খুব কঠোর। যদি জানে যে ফিফা যে কোনো স্পোর্টসে ওনাদের ফিফার ফুটবল ফেডারেশনে যদি কোনো রাজনীতি ঢুকে, তখন ওই ব্যান করে দেয় দেশ। কিন্তু আইসিসিতে কিন্তু এই জিনিসটা নাই।
যে কারণে আমাদের দেশের ক্রিকেটটায় এই জিনিসটা হচ্ছে। আমরা চেয়ার নিয়ে দখলের জন্য ব্যস্ত বেশি। আপনি শুধু আমার মতো প্লেয়ার না, অনেক প্লেয়ার আছে যারা এই ঢাকা লিগের বা ডিস্ট্রিক্টের ক্রিকেট, যেমন আমি আরেকটা বলি, কর্পোরেট অনেক টুর্নামেন্ট হয়, মাঠের অভাব নেই, কিন্তু বিসিবির এত টুর্নামেন্ট হয় না কেন? বিসিবির কি টাকা নাই, না তাদের ইচ্ছা নাই? আমরা যে বুলবুল ভাই করি 1400 কোটি টাকা হচ্ছে তাদের ব্যাংকে। আচ্ছা, তাহলে এই যে বুলবুল স্যার করি, তো উনি এসে কি করলো? ডোমেস্টিক খেলাই বন্ধ করে দিল। উনি দেশের ক্রিকেট উন্নতি করবে, ওনার সঙ্গপাঙ্গ যারা ছিল তারা। পাপন দোষও দিব, পাপন একটা জিনিস ক্রিকেটটা চালু রাখছে। উনি অনেক খারাপ কাজ করছে, কিন্তু উনি দিন শেষে ক্রিকেটটা চালু রাখছে। তো এখন আপনারা যারা আসছেন তারা কি করতেছেন? ঠিক আছে, আমাদের নাজমুল আবেদিন ফাহিম আমাদেরকে ফোন ব্যাক করেছে, আমরা যদি একটু কথা বলি। ফাহিম স্যার, অমিত বলছিলাম, আমি লাইভ সেটে আছি স্যার, লাইভ শোতে আছি, লাইভ শোতে গিয়ে ফোন করেছিলাম আপনাকে। জি স্যার, লাইভ শোতে আছেন আপনি। আমি যদি একটু শোনা, আমার সঙ্গে সুজন আছে, 4 বলে 92 রান দিয়ে যে 10 বছর নিষিদ্ধ হয়েছিল, কাটছিল ছেলেটা, তাসনিমও আছে। ওরা 4 ঘন্টা যে বিসিবিতে ওরা তো প্রতিবাদ করেছিল সেই নাজমুল হাসান পাপনদের বোর্ডের বিরুদ্ধে করে তাদের ক্যারিয়ার শেষ করে দেওয়া হয়েছিল। ওই সময় কে প্রতিবাদ করেছে? এক প্রকার হত্যা করা হয়েছে তাদের। তারা বিসিবিতে যে 4 ঘন্টা বসেছিলেন, আপনাদেরকে একটা দরখাস্ত দিন, 4-5 মাস পেরিয়ে গেছে। এই ছেলে দুটোর দিকে যখন তারা হিরো হওয়ার কথা ছিল একদিকে, আসলে ওরা আসলে আমরাও জানতে চাই স্যার, আপনি যখন বোর্ডে আছেন, আপনি যখন অভিভাবক, আমিনুল ইসলাম বুলবুল যখন অভিভাবক, আসলে কি পদক্ষেপ নেওয়া হচ্ছে একটু বলবেন স্যার? আমি রিসেন্টলি ওর সাথে কথা বলেছি, কয়েকদিন আগে আমার সাথে কথা হয়েছে ফোনে। তারপর আমি ওকে একটা চিঠি দিতে বলেছি, ও চিঠি দিয়েছে একটা আমাদেরকে। এবং নেক্সট বোর্ড মিটিং যখন হবে সেই এই প্রসঙ্গটা আমরা নিয়ে আসবো, এবং আমি নিশ্চিত যে বোর্ড একটা ইতিবাচক সিদ্ধান্ত নেবে ওদের ব্যাপারে। স্যার, রিকগনাইজেশনের জন্য একটা ব্যাপার থাকে স্যার, যে আপনারা দেখলেন যে আপনাদের ক্যাপ্টেনের নামে যখন ঘটনা ঘটছে, আমরা জানি বিসিবি এগিয়ে এসছেন, আপনি এগিয়ে এসেছেন, ক্রিকেট অফিসের চেয়ারম্যান নাজমুল আবেদিন ফাহিম, এটা কিন্তু অনেক বড় কিছু। এই ছেলে দুটো যে ওই সময় প্রতিবাদ করেছিল, ওদেরকে তো ফিক্সার বলে অনেকে, ওই সময় জালাল ইউনুস এবং আকরাম খানের কমিটি তাদেরকে 10 বছর নিষিদ্ধ করেছে স্যার, এবং চটপটি বিক্রি করতে বাধ্য হয়েছে ছেলেটা। কি এটা যে ভুল ছিল, এই তদন্ত যে ভুল ছিল, বা জি স্যার। অগস্টের পর বোর্ড যখন নতুন বোর্ড হলো, আমি আসলাম এবং ফারুক আহমদ আসলেন ইনসিডেন্টের ব্যাপারে, এবং তখনই আমরা সিদ্ধান্ত নিয়েছিলাম যে উইল ডু সামথিং অ্যাবাউট দিস টু বয়েজ। এবং সেটা ধারাবাহিকতা মাঝখানে বোধহয় এটার একটু পিছিয়ে গিয়েছিল অনেক ঘটনার কারণে। বাট রিসেন্টলি আমার সাথে কথা হয়েছে একজনের, এবং আমি বলেছি অ্যাপ্লিকেশন দেওয়ার জন্য, যেহেতু এটা একটা ডকুমেন্টেশনের প্রয়োজন আছে, এবং ওরা দিয়েছে, একজন দিয়েছে, এবং এটা অলরেডি আমি প্রসেসের মধ্যে আছে। এটা তো ব্যক্তিগতভাবে কিছু করার সুযোগ নেই। বোর্ড মিটিং যখন হবে তখন এই প্রসঙ্গটা আসবে, এবং আমি যেটা বললাম যে ইতিবাচক একটা কিছু হয়তো আমরা দেখতে পাবো। না স্যার, ওই প্রশ্নটা থাকে, তারা যেহেতু ফিক্সার বা যা কিছু 10 বছর নিষিদ্ধ করেছিল ক্রিকেট বোর্ড, আনুষ্ঠানিকভাবে সে তো সেই নিষেধাজ্ঞা তোলার ব্যাপারও থাকবে না, আমরা যখন ওদেরকে যখন একটা ইতিবাচক সিদ্ধান্ত এখানে আসবে অটোমেটিক, আমার মনে হয় সেখানে ওইটাও অটোমেটিক্যালি চলে আসে। বোর্ড তখনই ইতিবাচক একটা সিদ্ধান্ত নেবে যখন ওদের বিরুদ্ধে কোনো এলিগেশন থাকবে না। কতদিন লাগতে পারে স্যার? ওদের সেই ভূমিকাটাও যে একটা পজিটিভ ভূমিকা ছিল সেই সময়ে, সেটা আমরা ডেফিনেটলি রিকগনাইজ করেছি। স্যার, ওরা বলতেছিল যে আম্পায়াররা কি করেছে, যে টস না করে বলেছে তুমি ব্যাটিং করো, ও ব্যাটিং করো, তারপর বলেছে তাড়াতাড়ি আউট হও। 10:45 ম্যাচ শুরু হয়ে 15 মিনিট আগে শুরু হয়েছে, 9:45 শুরু হয়ে 10:45 ম্যাচ শেষ করেছে। এরকম ক্রিকেটে আপনিও জানেন স্যার, পুরো ঘটনা জানেন। অনেক আমরা শুনেছি, মিডিয়াতে দেখেছি, প্রিন্ট মিডিয়াতে দেখেছি, ইলেকট্রনিক মিডিয়াতে দেখেছি, এগুলো আমরা সবাই জানি যে তখন কি হয়েছিল, এবং এই কারণে যে অনেক খেলোয়াড়ের ভবিষ্যৎ নষ্ট হয়েছে সেটা সম্পর্কে আমাদের ধারণা আছে। বাট এই দুজনের ব্যাপার যেটা হয়েছে সেটা খুবই দুঃখজনক যেটা হয়েছিল, এবং আমরা ডেফিনেটলি চাই যে এমন ঘটনার পুনরাবৃত্তি না ঘটুক, এবং ওদের যে ক্ষতিটা হয়েছে সেটা কোনো না কোনো ভাবে সেটাকে পুষিয়ে স্যার, আপনি আশা করতে পারেন কতদিন নাগাদ লাগতে পারে এটা হতে? না, দিন তো বলতে পারো যে যখন আমাদের বোর্ড মিটিং হবে, বোর্ড মিটিং তো আর অনেকদিন দেরি করে হয় না, অলরেডি অনেকদিন হয়ে গেছে। আমার মনে হয় খুব তাড়াতাড়ি আবার একটা বোর্ড মিটিং হবে, তখন হয়তো এই ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া যাবে। অসংখ্য ধন্যবাদ। আর স্যার, ঢাকা প্রিমিয়ার লিগ নিয়ে আপনি কোনো আপডেট জানেন স্যার? আপনি তো অংশ বড়। না, যদিও অ্যাকচুয়ালি সরাসরি আপডেট আমি কিছু জানি এই সম্পর্কে। আশা করছি যে সময় মতো হবে এবং ঠিকভাবে হবে। ধন্যবাদ স্যার, অসংখ্য ধন্যবাদ। আপনি আমাদের সঙ্গে সরাসরি যুক্ত হয়েছেন, এটা আমাদের জন্য অনেক সম্মানের। থ্যাংক ইউ স্যার। থ্যাংক ইউ স্যার। থ্যাংক ইউ স্যার।
যেটা বলতেছিলেন নাজমুল আবেদিন ফাহিম, আপনাদের বিষয়টা আসলে এখন সময় অনেক কমে গেছে। সুজন, আপনার কোনো চাওয়া থাকলে বলেন, আমরা একদম শেষ সময় আছে। আমাদের চাওয়াটা হচ্ছে আমাদেরকে নিষিদ্ধ যে করা হয়েছে এইটা আমাদেরকে উঠাই দেখ। আমাদের নামের পিছে যে একটা দাগ লেগে গেছে, যে এই দাগটা যাতে না থাকে। আর সত্যি কথা বলতে আমরা ক্রিকেট থেকে যে আর্থিকভাবে যেই লেনদেনটা হতো ক্লাবদের সাথে আমাদের সাথে, ওইটা থেকে মানে ক্রিকেট ছাড়ার পর থেকে আমরা অনেক অনেক পিছিয়ে গেছি। অনেক পিছিয়ে গেছি বলতে এখন আমরা খুবই ব্যাকফুটে চলে গেছি। সেখানে যদি পাশে দাঁড়াতে পারে বিসিবি, তারা যদি বিসিবি আমার সাথে থাকলে আমাদের খুবই উপকার হবে। সুজন, অসংখ্য ধন্যবাদ, আপনি আমাদের শোতে এসেছেন। নিশ্চয়ই আরো ভবিষ্যতে চাইবো আপনি আসেন, ক্রিকেট নিয়ে আরো কথা বলেন, আমি এটা চাইবো আপনার কাছে ভবিষ্যতে। জি, ইনশাআল্লাহ। তাসনিম, কি বলতে চান, কি চান? আলহামদুলিল্লাহ, এখন চাই যেটা আসলে যেটা চলে গেছে সেটা তো আর ফিরে পাওয়া তো সম্ভব না আর কি। তো যে লাল দাগটা পড়ে গেছে সেটা যেন মুছে দেয়, বিসিবির কাছে এটা চাওয়া। আর যে কেরিয়ারের স্বপ্ন ছিল আর কি, হয়তো আল্লাহ অনেক প্রতিভা দিয়েছিল, আসলে কিছু করতে পারলাম না দেশের জন্য। তো এখন যেটা আমার মানে টোটালি গ্যাপ হয়ে গেছে, অনেক কিছু হারিয়ে গেছে, যদি এখন বিসিবি আমার দিকে থাকায় তো আলহামদুলিল্লাহ। আপনার তো অনেক কষ্টে দিন যাচ্ছে আমি জানি। হ্যাঁ আলহামদুলিল্লাহ, এখন যাচ্ছে অনেক সংগ্রাম করে তারপরে আর কি চলতেছে। এখন মোটামুটি মানে সেইভাবে না আর কি, যেই স্বপ্ন ছিল যে আসলে অনেক কিছু করব, অনেক কিছু হবে, আমার বাবা আমার মা, তারপরে দেখা যাচ্ছে সবাইকে দেখাশোনা রাখবো আর কি, আসলে ওইভাবে এখন আর পারি না আর কি। হয়তো একটা সময় ছিল যখন স্পিড ছিল অনেক, মানে প্লেয়ার হওয়ার, অনেক উপরে যাওয়ার, আর সেইটা তো হঠাৎ করেই থেমে গেল আর কি। তো তারপর থেকে আর কি ছন্ন ছাড়া জীবন, হঠাৎ করে একটা সুযোগ আসে আর কি, তখন এখানে কোনো রকম আজকে চলে যায় আর কি, সেইভাবে চলে না। সুজন, তাসনিম, আপনাদের কাছেও আমি ক্ষমা চাই। হয়তো কিছুই হয়নি, কিছুই করা যায়নি। আমি জানি আপনারা কতটা কঠিন সময় পার করেছেন। আমিও ব্যক্তিগতভাবে আমি জানি না, দর্শকদের সামনেই ক্ষমা চাই। আমি ওই রিপোর্টের সঙ্গে যুক্ত ছিলাম, অনেক দিন ধরে কষ্ট ছিল যে না করলেই ভালো ছিল, বোধহয় আপনারা জানতো না, বহিষ্কার হতেন না। আমি জানি এটা মানে আমি 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 আসলে জানি না সুজন, সরি, অসংখ্য ক্ষমা করবেন। হাসান, যে জায়গাটা বলছিলাম যে এটা আসলে কঠিন ওদের দুইজনের জন্য, যে সময় গেছে আমি ওদের সম্বন্ধে প্রত্যেকটা অধ্যায় জানি, কি কষ্ট করতে হয়েছিল সেই ঘটনার পর। আরও কষ্ট লাগে যে 2024-এ এসেও বাংলাদেশ ক্রিকেট বোর্ডে তাদেরকে 4 ঘন্টা বসিয়ে রাখেন আমিনুল ইসলাম বুলবুলের কমিটি। আমিনুল ইসলাম বুলবুল 4 ঘন্টা সময় থাকেন না তাদের সঙ্গে দেখা করার একবারও। এটা হচ্ছে বাস্তবতা বাংলাদেশের ক্রিকেটে। হাসান, কি বলতে চাইবেন যে আপনাদের তো লিগ কবে, সেকেন্ড ডিভিশন শুরু হবে, কিভাবে জীবন চলবে লাস্ট একদম? আলহামদুলিল্লাহ, যেভাবে চলতেছে এভাবে হয়তো বা চলবে। আর দেশের ক্রিকেট যদি একটা সময় দেখা যাবে যে ক্রিকেটটাই বন্ধ হয়ে যাবে, আমাদের দেশের ক্রিকেট যেভাবে আগাচ্ছে, তো আমি বলবো যে বোর্ডের কাছে একটাই আবেদন থাকবে সব প্লেয়ারের পক্ষ থেকে, যে অ্যাটলিস্ট ডোমেস্টিক ক্রিকেটটা কন্টিনিউ করুক এবং প্রত্যেকটা ডিস্ট্রিক্টে যেন লিগটা হয়। কারণ আমাদের একটা ভালো প্লেয়ার পাইতে হলে একদম তৃণমূল থেকে শেষ পর্যন্ত যেতে হবে। প্রিন্স, আপনি একদম 10 সেকেন্ডে বলবেন। সেম থিং, আমি বোর্ডের কাছে আপিল রাখতে পারি যে ঢাকা লিগটা যত দ্রুত সম্ভব মাঠে দেয়া হোক, বিকজ প্রচুর ক্রিকেটার ওয়েট করতেছে যারা কিনা এই ক্রিকেটটার উপরে বেস করে জীবনযাপন করতেছে। আমার মনে হয় এটা বাংলাদেশ ক্রিকেট বোর্ড চাইলে তাদের জন্য খুবই সহজ। অসংখ্য ধন্যবাদ আপনাদের চারজনের। দর্শক, আমরাও সেটাই চাইবো, কর্মকর্তারা যারা আছেন বিসিবির পরিচালক বা বিসিবির পরিচালক হতে চান, যাই করুন, বিসিবি দখল করুন, যা ইচ্ছা করুন, আপনারা কালকে আবার নতুন নির্বাচন করুন, আবার দায়িত্বে আসুন, রাতের বেলার ভোল পাল্টে এক দল থেকে আরেক দলে যে পরিচালক হন, কোনো সমস্যা নেই। শুধু এই ক্রিকেটারদেরকে মারবেন না, ধ্বংস করবেন না, ক্রিকেটটা মাঠে রাখুন। করজোরে মিনতি আপনাদের কাছে। ভালো থাকবেন।